আজকে আমরা পড়ব নবম শ্রেণীর আবহমান কবিতাটি, দ্বিতীয় পর্যায়ের, যেটি অন্তর্ভুক্ত একটি কবিতা। লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রথমে কবিতায় প্রবেশ করার আগে আমরা কবির সম্পর্কে জানব, আর কবির সম্পর্কে জানার আগেও আমরা জানব আবহমান সম্পর্কে। আবহমান শব্দটির অর্থ হচ্ছে শাশ্বত বা চিরন্তন, অর্থাৎ যা চিরকালীন, যা ঘটবেই, চিরকাল থাকবে, যা একদম স্থায়ী, যার কোনোরূপ পরিবর্তন হবে না, তাকে আমরা আবহমান বলছি। এটি একটি ব্যঞ্জনাধর্মী নামকরণ। আমরা জানি যে সাহিত্যে নামকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত ব্যঞ্জনাধর্মী বা বলতে পারি বিষয়কেন্দ্রিক এবং যেটা বলছিলাম আর কি, চরিত্রধর্মী হিসেবে আমরা নামকরণ করে থাকি। এর মধ্যে এটি ব্যঞ্জনাধর্মী নামকরণের অন্তর্ভুক্ত হয়েছে। কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ কথা, যেগুলো আমি বললাম তাৎপর্যপূর্ণ। তো প্রথমে নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে জানব, আর তার আগে আমরা একটু জানব যে কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। কবিতাটি নেওয়া হয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থ থেকে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা, এবং এইটাই বেশি হয়। নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন, লাস্টে আমরা দেখতে পাবো কবি পরিস্থিতিতে গিয়েও, তোমরা লাস্টের দিকটাই দেখে নেবে। যাই হোক না কেন, আমি একটু মুখে মুখে বলে দিচ্ছি। 1924 সালে জন্মগ্রহণ করেছিলেন, 2018 সালে মারা যান। তিনি উলঙ্গ রাজা কবিতাটির জন্য, কবিতা নয় ঠিকঠাক, মানে কবিতায় কাব্যগ্রন্থ বলছি যেটা, তার জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন। এইগুলোই। আর এটা নেওয়া হয়েছে অন্ধকার বারান্দা থেকে, এইটুকুনটা জেনে রাখলেই হবে আপাতত। তিনি সত্যযুগ, আনন্দমেলা এইসব পত্রিকার সম্পাদনাও করেছেন। এছাড়াও বিভিন্ন কাব্যগ্রন্থ রয়েছে তার। যাই হোক না কেন, কবিতাটিতে আমরা প্রবেশ করব। তার আগে একটু আমি জেনে নেব কবিতাটির সম্পর্কেই বলবো এবার। যদিও বা কবিতাটি হচ্ছে 34টা পঙ্ক্তির কবিতা। আমরা জানি কবিতার যে সমস্ত লাইনগুলি রয়েছে তাদেরকে একটা পঙ্ক্তি বলে। তাহলে কবিতাটিতে 4টি পঙ্ক্তি রয়েছে, 7টি স্তবক রয়েছে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আর এই যে তোমরা দেখছো, এই যে দাঁড়াও একটা জিনিস দেখাই, এই যে ফুরোই না, কিছুই ফুরোই না, মানে এই দুটো লাইন যেটা দেখতে পাচ্ছ আমার হাতে আছে, ফুরোই না আর নোটে গাছটা দিয়ে শুরু, এই দুটো লাইন কিন্তু কবিতাটাতে 3বার আছে, এটা মাথায় রাখবে। আর একটা জাগি ওই উঠানে তোর দ্বারা, এই যে স্তবক, সেটা কবিতাটিতে 4বার আছে, এটা জেনে রাখবে। ঠিক আছে, এইগুলো জানলেই মোটামুটি শর্ট কোশ্চেন পারা যাবে। এবার আমি কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে তোমাদেরকে জানাবো। কি, এই কবিতাটির মাধ্যমে আমাদের যে জন্মভূমি বা মাতৃভূমি, তার প্রতি একটা নিবিড় যে টান, সেটা প্রকাশিত হয়েছে বা সেটাই ব্যক্ত হয়েছে কবিতাটির মাধ্যমে। যে কোনো ব্যক্তি যদি বিদেশে বা অন্য কোনো স্থানে থাকেন, কোনো কর্মসূত্রে বা যে কোনো কারণেই, তবুও তার জন্মভূমি বা মাতৃভূমির প্রতি যে নিবিড় টান প্রকাশিত হবে, তার জন্য তাকে পুনরায় সেই মাতৃভূমিতে ফিরে আসতেই হবে। তার জন্য এই কবিতাটির নাম কিন্তু আবহমান দিয়েছে, যা চিরন্তন। আর এই টান কোনোদিনও ফুরোবে না, চিরকালীন এই টানটা, যার জন্য তাকে জন্মভূমিতে ফিরে আসতেই হবে। তার জন্যেই কবিতাটির নামকরণের সার্থকতা লাভ করা গিয়েছে এবং আবহমান দেওয়া রয়েছে, যেটা চিরকালীন, যেটা কোনোদিনও ফুরোবে না। আমাদের যে মায়ের প্রতি, মাতৃভূমির প্রতি টান, সেটা কোনোদিনও বিলীন হয়ে যাবে না, সেটাই বোঝাতে চেয়েছে। এবার কবিতাটির লাইনগুলি আমি ব্যাখ্যা করবো, এক একটা পড়বো। আর চলো, বলছে, জাগি ওই উঠানে তোর দ্বারা, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। আচ্ছা, এখান থেকে আমরা বুঝতে পারছি একটা গ্রাম্য পরিবেশ, কারণ শহরে সাধারণত আমরা লাউ মাচা বা উঠানযুক্ত বাড়ি সাধারণত এখন দেখতে পাচ্ছি না। তো বলছে, কবি বলছেন যে তিনি যাকে উদ্দেশ্য করে বলছেন, তিনি বিদেশে বা অন্য কোনো স্থানে তার জন্মভূমি থেকে বিচ্ছেদ হয়ে রয়েছেন, এবং তাকে তিনি বলছেন যে, এই যা গিয়ে তোর উঠানে দাঁড়া, তোর বাড়ির উঠোনে দাঁড়া, এই উঠোনের লাউ মাচার পাশে গিয়ে দাঁড়া। যে আগেকার দিনে যে বাড়িগুলি থাকতো, তাহলে কবি এখানে কি বলছেন যে
কথক নয় ঠিকঠাক, মানে তিনি যাকে উদ্দেশ্য করে বলছেন, তিনি আমি বললাম একটা মানে বহির্দেশে থাকা ব্যক্তি, তাকে বলছেন যে এই তোর মাতৃভূমি আছে। মাতৃভূমি আমি যেটা বলছিলাম আর একটা ব্যাপার, হ্যাঁ, আগেকার দিনে যে বাড়িগুলি থাকতো সেই বাড়িগুলিতে উঠান থাকতো, তাই তিনি বলছেন জাগে উঠানে তোর দাঁড়া। যে উঠানের আছে সেই উঠানের পাশে একটা লাউ মাচা আছে, সেই লাউ মাচার পাশে কি তিনি দাঁড়াতে বলছেন। তার মানে উঠান আছে, একটা বাড়ি আমি কল্পনা করছি, সেই বাড়িতে উঠান আছে, উঠানে লাউ মাচা আছে। আগেকার দিনের বাড়িগুলি বা গ্রামের যে বাড়িগুলি হয় সাধারণত সেগুলিতে উঠান থাকে, সেই উঠানে লাউ মাছের পাশে গিয়ে কবি দাঁড়াতে বলছেন কাকে? যিনি বিদেশে থাকেন, তার যে জন্মভূমির প্রতি নিবিড় টান, তাকে দাঁড়াতে বলছেন। গিয়ে বলছেন যা গিয়ে ওই লাউ মাচার পাশে দাঁড়া, যেটা উঠানে আছে। ওখানে দেখ লাউ মাচার গায়ে যে সমস্ত ফুল রয়েছে সেগুলি সন্ধ্যার বাতাসে দুলছে। তার মানে সন্ধ্যার বাতাস আছে, একটা উঠান আছে, আবার উঠানে লাউ মাচা আছে। লাউ মাচার ফুলগুলি সন্ধ্যার বাতাসে দুলছে, যার পাশে গিয়ে কবি দাঁড়াতে বলছেন বহির্গামী এক ব্যক্তিকে। মানে একটা সুন্দর চিত্রকল্প ফুটে উঠছে, দেখো কিন্তু মাথায়, সত্যি এটা কিন্তু ফুটে উঠবেই, মানে একটা পরিকল্পনার মধ্যে। তারপরে দেখো বলছে, আমি একটা স্তবক বোঝালাম, এই স্তবকটা পুরো ডিটেলসে ব্যাখ্যা করে দিয়েছি। শর্ট কোশ্চেন আসতে আমরা পারবো নিশ্চয়ই। তাহলে আচ্ছা, তাহলে দেখো বলছে কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। বলছে কে এখানে জন্মগ্রহণ করেছিল অনেক বছর আগে, এখানে এসে ঘর বেঁধেছিল, এখানে থেকেছিল, শৈশব যাপন করেছিল। কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। সে বারবার কর্মসূত্রে বা অন্য কোনো কারণে চলে যায় এখান থেকে, কিন্তু আবার মাতৃভূমির টান, স্নেহ, মায়া, মমতার জন্য ফিরে আসে। এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। এই মাটি, এই হাওয়া যেন এর মধ্যে সত্যিই একটা নিবিড় টান ফুটে ওঠে বঙ্গ প্রকৃতি জন্মভূমির মাঝে। তার জন্য বলছে এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরোয় না তার, কিছুই ফুরোয় না, ফুরোয় না তার মায়া, স্নেহ, ভালোবাসা, কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে। নোটে গাছ বলতে এখানে সত্যি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো আমি, যেটাকে স্কিপ করা চলেই না। আচ্ছা, নোটে গাছ বলতে কিন্তু গ্রামীণ সভ্যতাকে বোঝানো হয়েছে। নোটে গাছ অর্থাৎ গ্রামীণ সভ্যতা বুড়িয়ে উঠছে, মানে বৃদ্ধি পাচ্ছে, বয়সে বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু মুড়োয় না। গ্রামীণ সভ্যতার বয়স বাড়ছে কিন্তু মুড়োচ্ছে না, অর্থাৎ এরা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না। এবার কেন হচ্ছে না এটাই ব্যাখ্যা করব। দেখো, গ্রামীণ সভ্যতাতে কার বাড়ি? যার মানে যে বিদেশে থাকছে বা অন্য কোনো জায়গায় থাকছে, মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে। এবার তার গ্রামে বাড়ি ছিল, গ্রামের বাড়িটা পড়ে থাকছে, ও চলে যাচ্ছে অন্য কোনো স্থানে। এবার গ্রামের সভ্যতার তো বয়স বাড়ছে, তাই না? কিন্তু যে ব্যক্তিটা বাইরে আছে, তার গ্রামের সভ্যতার প্রতি যে নিবিড় একটা টান, সেটার জন্য তাকে ফিরে আসতেই হচ্ছে। সে ভাবছে না থাক, হবে না, কিন্তু তাও তাকে যেতেই হচ্ছে। এর ফলে গ্রামীণ সভ্যতাগুলোর বয়স বাড়ছে ঠিকই, কিন্তু সেগুলি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না, সেগুলো যেন মরে গিয়েও বেঁচে থাকছে। যেমন আমরা আকাশে সাতটি তারায় পড়েছিলাম যে লাল লাল বটফল ছিল, তাদের ব্যথিত গন্ধ, তাদেরকে সবাই পা দিয়ে পদপিষ্ট করছে, কিন্তু তবুও তাদের এর মধ্যেই যেন তারা তাদের সার্থকতা খুঁজে পাচ্ছে। একটা বিষণ্ণতার মধ্যেও যেন বাংলার প্রাণ ফুটে উঠছে। তেমন এখানে ওরকম উপমা আমি ব্যবহার করলাম। যাই হোক না কেন, তার পরের স্তবকটা ওরকম, ওটা দেখে নেবে। ওই যে যা গিয়ে তো উঠোনে দ্বারা, ওটা আমি ব্যাখ্যা করেই দিলাম। তার পরের স্তবকে এসো, বলছে ফুরোয় না তার, কিছুই ফুরোয় না, কোনো ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা কিছুই ফুরোচ্ছে না। বলছে ফুরোই না তার যাওয়া, আর ফুরোই না তার আশা। বলছে তার যাওয়া আসা ফুরোচ্ছে না, সে যেতে থাকছে, কর্মসূত্রে বারবার যাচ্ছে, আবার বারবার আসছেও, ফুরোচ্ছে না। যতদিন বেঁচে আছে ততদিন সেটা করেই যাচ্ছে। ফুরোই না তার একগুয়েটার দুরন্ত পিপাসা। আচ্ছা, একগুয়েটার দুরন্ত পিপাসা মানে কি? একগুয়ে বলতে আমি জেদি, একদম আমাকে যেতে হবেই জন্মভূমিতে। আমি বাইরে কাজ করছি, সব কিছু ঠিক আছে, কিন্তু তাও আমাকে যেতে হবেই। এটা আমার একটা দুরন্ত পিপাসা হিসেবে আমি বহিঃপ্রকাশ করছি, এটা আমি বলতে পারি। কারণ কবিতার মাধ্যমে আমি জনসমাজে এটা প্রচার করছি, তার জন্য এটা আমি বহিঃপ্রকাশ বললাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে। যে শৈশব আমি যাপন করে এসেছি আমার গ্রামীণ প্রকৃতিতে, সেই ঘাসের গন্ধ আমি শহর বা
অন্য কোনো স্থানে থেকে আমি অনুভব করতে পারছি। সারাটা রাত তারাই তারাই স্বপ্ন রেখে রাখে, যখন সারাটা দিনে ক্লান্ত অবসন্ন হয়ে আমি ফিরছি আমার কর্মক্ষেত্র থেকে বা যে কোনো স্থান থেকে, তখন আমি সেই তারাই তারাই যেন রাত্রেবেলায় স্বপ্ন রেখে রাখছি যে হ্যাঁ আমি গ্রামীণ সভ্যতায় আবার ফিরে যাব। তারপরটা আবার সে একই ফুরোই না তার যাওয়া, তারপরের স্তবকটাও একই, তারপরেরটা দেখো বলছে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি। বলছে তার এই যে মাতৃভূমিকে ছেড়ে তাকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হচ্ছে, তার অর্থনৈতিক অবস্থা বা অন্য কোনো কারণের জন্য দায়ী। যেমন আমরা যদি বড় হই বা কোনো কাজ করি, আমরা সব মাতৃভূমিতে থেকে কিন্তু সব সম্পন্ন করতে পারবো না, আমাদেরকে বাইরে কোনো স্থানে থাকতে হবে। আমরা দেখে থাকি কর্মক্ষেত্রে বা কর্মসূত্রে অনেক শিক্ষক শিক্ষিকা বা যাই হোক না কেন অনেক বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার অনেকেই কিন্তু ছেড়ে থাকছেন তাদের মাতৃভূমিকে। তাই বলছে নেভে না তার যন্ত্রণা দুঃখ হয় না বাসি। তাদের যে মাতৃভূমিকে ছেড়ে থাকার যন্ত্রণা সেটা কখনো নিভে যায় না, কখনো এটা সমাপ্তি ঘটে না। এর দুঃখটা, তার এই যে দুঃখ যে মাতৃভূমিকে ছেড়ে আছি, সেটা কখনো বাসি হয় না যে ও আজকে আমার খুব দুঃখ হচ্ছে, কালকে ও থাক ঠিকই আছে ছেড়ে থাকছি আবার কি, এটা কখনো হবে না। মানে ছেড়ে আছি এর একটা কষ্ট থাকবেই প্রত্যেকটা মানুষের মধ্যে। তারপরে বলছে হারাই না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। বলছে তার বাগানও যেন কুন্দ ফুল একটা ফুলের মানে ভ্যারাইটি বলতে পারি বা প্রজাতি, সেই ফুলও যেন হেসে হেসে তাকে আমন্ত্রণ জানাচ্ছে যে হ্যাঁ তুমি হারিয়ে গিয়েছো ঠিক আছে, কিন্তু তবুও সেই কুন্দ ফুলের হাসি, সেই প্রকৃতির যে মনোরম রূপমাধুরী বা রূপমাধুর্য, সেগুলো বারবার তাকে আকৃষ্ট করছে তাদের সৌন্দর্য বলে। তারপরে তেমনই করেই সূর্য ওঠে, তেমনই করেই ছায়া, সেই ধরনীর গতি বা সেই ধরিত্রীর গতি কিন্তু সজীব হয়ে রয়েছে। সে আমি মানছি আমার যে বহির্গামী ব্যক্তি বাইরে পাড়ি দিয়েছে বা বাইরে যাকে থাকতে হচ্ছে সে রয়েছে বাইরে, কিন্তু তবুও তেমনই করেই গ্রাম বাংলায় বা গোটা বিশ্বে সূর্য উঠছে, তেমনই করেই ছায়া, তেমনই করেই কি হচ্ছে ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। তারপরেও দেখো ফুরোই না তার কিছুই ফুরোই না, নোটে গাছটা মানে একই জিনিস, তারপরেও একই জিনিস। তাহলে আমরা ব্যাখ্যা করলাম খুব ভালো করে যে জন্মভূমির প্রতি একটা নিবিড় টান প্রত্যেকটা মানুষের মধ্যে ফুটে উঠছে একটা খুব সুন্দর কবিতার মধ্যে আমরা যেটা পাচ্ছি। দেখো এত সুন্দর একটা কবিতা যেটা নবম শ্রেণীর পাঠ্যপুস্তকে তুলে ধরা হয়েছে, সত্যি খুব অপরূপ একটি কবিতা এটি। দেখো আমরা বুঝতে পারছি। এবার আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ দু একটা মানে প্রশ্নের সম্মুখীন করব, যেগুলো মানে আমরা তো পড়লাম ঠিকই আছে, এবার সত্যি যেটা প্রকৃত উদ্দেশ্য বা যাই হোক না কেন আমাদের জানা, আমাদের সেটা মানে কবিতাটা সম্পর্কে জানা বা বোঝা, সেটা আমাদের সম্পূর্ণ হয়। এবার আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে এই যে আমাদের এবার প্রশ্ন কেমন হবে যে আবহমান কবিতাটির মধ্যে দিয়ে আমাদের যে নিবিড় টানের চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। কিভাবে ব্যাখ্যা করব? যে কবি এখানে দাঁড়াতে বলেছেন লাউ মাছের পাশে, তিনি বলেছেন যে এখানে অনেক বছর আগে একজন ঘর বেঁধেছে, বা আমি তিনি বলেছেন বলবো না, আমি কবিতাটাকে আমার মধ্যে দিয়ে বোঝাবো, তার জন্য আমি একটা চরিত্র বেছে নেব। কি বলবো তার জন্য? বলবো যে তিনি এই কবিতাটি একটি বহির্গামী ব্যক্তি বা যে ব্যক্তি কর্মসূত্রে বা অন্য কোনো ক্ষেত্রে বাইরে থাকেন তাকে উদ্দেশ্য করে বলেছেন, এবং প্রত্যেকটি স্বদেশচ্যুত ব্যক্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য, যারা তাদের মাতৃভূমিতে অনেক বছর আগে ঘর বেঁধেছিল। এবং মানে আমি আমার মতো করে বলবো, তিনি বলেছেন এটা বলবো না, মানে একটা যোগসূত্র দিয়ে অন্যটায় প্রবেশ করব দিয়ে, যেমন তোমরা বলবে এই মানে যাদের পক্ষে এই মাটিকে হাওয়াকে মানে ঘৃণা করা একদমই অসম্ভব, এইভাবে তোমরা বলবে যে এভাবেই গ্রামীণ সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায় না। তারপরে তারা যেন বাইরে থেকেও তারাই স্বপ্ন এঁকে রাখে, এরকম করে বলবে। তারপরে তারা বাইরে থাকলেও সূর্য ওঠে, কুন্দ ফুল যেন তাদেরকে আমন্ত্রণ জানায়, এভাবেই ধরিত্রীর গতি সজীব থাকে এবং গতিশীলতা বজায় রাখে, এভাবে বলবে।
মানে আমরা বুঝতে পারলাম, কবিতাটি যেহেতু বুঝতে পেরেছি, তার জন্য কোশ্চেন আনসার লিখতে একটু সমস্যা হবে না, এরই মানে বিশ্বাসী আমি। আর আমি যেটা বলবো সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে, দেখো এখানে বলবে উঠান, উঠান কিসের প্রতীক, এরকম কোশ্চেন কিন্তু হবে যদি একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয়। দেখো আমি বলি, তাহলে বলছে জাগিয়ে উঠানে তোর দানা। উঠান বলতে কাকে বোঝানো হচ্ছে? উঠান বলতে আমরা মাতৃভূমিকে বোঝানো হচ্ছে। এবার লাউ মাচাটা কিসের প্রতীক? লাউ মাচা হচ্ছে আমার শৈশবের ফিরে আসা স্মৃতি। দেখো আমার উঠান আমার গ্রাম্য প্রকৃতি রয়েছে, ঠিক আছে, আমার স্বদেশ মাতৃভূমি। এবার মাতৃভূমিতে যে আমি শৈশব যাপন করেছি, তার স্মৃতি বা শৈশবকে আমার তুলনা করছে লাউ মাছের সাথে। আর নোটে গেছে আমি বলে দিয়েছি গ্রাম্য সভ্যতা। ব্যাস এইটুকু জিনিস আমি জানলাম, মানে আমার আবহমান পড়াটা সার্থকতা লাভ করলো। তো আজকে এত দূরে থাকছে। আজকে যেটুকু পড়ানো হলো তার ওপর আশা করা যায় যে কোনো প্রশ্নোত্তর আটকানোর সম্ভাবনাটুকু থাকবেই না, একদম ঠিক আছে।